লিডারটাকেও যেন সিলেকশনটা ঠিকভাবে হয়, লিডারের যেন অন্তত পক্ষে মোরাল অব্লিগেশন থাকে যে কোনো ধরনের চাপ আসলে আমি দেব না, এবং যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আমি দরকারি পদত্যাগ করবো, কিন্তু চাপ মেনে নেব না। তো এই ধরনের মোরাল প্রিন্সিপাল লোকজন বাংলাদেশে আছে এবং তাদেরকে বেছেই আনতে হবে। এখানে সনাতন যে পদ্ধতিতে করা হয়েছে আমলাতান্ত্রিকভাবে বা আমলাদের মধ্যে থেকে, সেটা করলে পরে আমরা কিন্তু মিস্টার ইয়েসম্যান পাবো, আমরা এফেক্টিভ গভর্নর ভবিষ্যতে পাবো না। এটা খেয়াল করতে হবে। কাজে এই আইনটা খুব প্রয়োজন, এটা নিয়ে দরকার হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে, সবাইকে বলতে হবে। কিন্তু এটা আমি মনে করি একটা বাস্তবসম্মত, একটা আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপনা হাতিয়ার, এবং সেটাকে আমাদের দেশে প্রয়োগ করাটা, অ্যাডাপ্ট করাটা, গ্রহণ করাটা খুবই প্রয়োজন আছে। এখানে কোনো ধরনের ব্যুরোক্রেটিক প্রতিবন্ধকতা মাধ্যমে এটাকে চাপা দেওয়াটা উচিত হবে না। ফাইনালি আমি বলবো যে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের উপর কাজ করছি, সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি মনে করি যে এটা একটা বিশাল আমাদের একটা কাজ, আমাদের বিশাল জনগোষ্ঠী বাইরে আছে, তাদেরকে আনতে হবে, এবং আমাদের আর্থিক খাত যদি বড় করতে হয় তাহলে প্রত্যেকটা সেগমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেমকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। এই সাথে আমি যেটা বলবো, আমরা ব্যাংক খাতের উপর যারা বড় বড় কর্পোরেটস, তাদের ডিপেন্ডেন্সিটা কমিয়ে দিতে হবে। আই ওয়াজ ভেরি প্লিজড যে রেনেটা একটা বন্ড ইস্যু করেছে, হ্যাঁ, ওয়ে টু লিস্ট করেছে, হ্যাঁ, লিস্ট করেছে। আমাদেরকে ইনোভেটিভ ইনস্ট্রুমেন্টস ওটাকে বন্ড মার্কেটে এনে ওটাকে সবার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আপনাদেরকে মানে যারা আমাদের ডিপোজিটর, তাদেরকে বলবো আপনারা শুধুমাত্র ব্যাংকেই টাকা রাখবেন তা নয়, আপনারা বন্ডও কিনবেন, আপনারা ভালো কর্পোরেট বন্ড কিনবেন। আমাদের কর্পোরেট বন্ড মার্কেটকে ডেভেলপ করার জন্য আমরা বন্ড মার্কেট ডেভেলপমেন্ট স্টাডি করে শেষ করে ফেলেছি। ওটাকে আমরা লঞ্চ করবো যে কোনো দিন। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব আমাদেরকে টাইম দিয়েছিলেন, কিন্তু উনি রাখতে পারেন, উনি সিঙ্গাপুর যাওয়ার কারণে। তো আমরা আবার নতুন করে টাইম চেয়েছি, আমরা যে কোনো দিন এটাকে লঞ্চ করব। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বন্ড মার্কেটকে ডেভেলপ করতে না পারলে আমরা কিন্তু আর্থিক খাতকে ডেভেলপ করতে পারবো না। এবং পৃথিবীতে 130 ট্রিলিয়ন হচ্ছে বন্ড মার্কেটের সাইজ, আর ব্যাংক মার্কেটের সাইজ হচ্ছে 60 ট্রিলিয়ন, অর্ধেকেরও কম। তো আমরা সেই অর্ধেকেরও কম হয়ে আমরা সেটাকে 1 নম্বরে রেখেছি, আর যেটা 1 নম্বরে থাকার কথা বন্ড মার্কেট, সেটা আমাদের অস্তিত্ববিহীন হয়ে আসবে। সেটা তো হওয়া উচিত। তো যাই হোক, এখানে অনেক কাজ করতে হবে, অনেক দিন লাগবে, কিন্তু এই মার্কেটটাকে আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ইন্ডিয়াতে কিন্তু প্রত্যেক বাড়িতেই মিডল ইনকাম লোকজনের হাতে কোম্পানির কাগজ বলে একটা কাগজ আছে, অর্থাৎ তারা কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করে, তারা কিন্তু বন্ড মার্কেটে বিনিয়োগ করে। এই কাগজগুলোকে তারা বলে কোম্পানির কাগজ। তো এই কোম্পানির কাগজটা বাংলাদেশে প্রচলিত নয়, আমাদের কালচারের মধ্যেই নাই, আমাদের লিটারেচারের মধ্যেও নেই। আমি কিন্তু ভারতীয় লিটারেচারে দেখি যে মরার সময় কোম্পানির কাগজগুলোকে করে গেলেন বা করলেন, ইনহেরিটেন্সের একটা পরবর্তী প্রজন্মকে ইনহেরিট করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে রেখে যায়। তো আমাদের এই কোম্পানির কাগজটাকে পপুলার করতে হবে, ডেভেলপ করতে হবে। তা না হলে ব্যাংকিং খাত কিন্তু ভালনারেবল থেকেই যাবে। বড় সিঙ্গেল বড় আমার কাছে আসে যে আমাদেরকে লিমিটটা উইথড্র করে দেয়। আমি বলি না, আপনার লিমিট উইথড্র করবো, আপনার বন্ড মার্কেটে যান, কি করতে হয় বলেন, আমরা সাহায্য করবো। উই উইল হেল্প ইউ ইন ফ্লোটিং ইউর বন্ডস, উই উইল টেক ইউ টু দ্য বন্ড মার্কেট, বাট ইউ হ্যাভ টু মেক ইট অ্যান আইপিও। বন্ড মার্কেটকেও বাজারে নিতে হবে। শুধু প্রাইভেট প্লেসমেন্ট করে বা আরেকটা ব্যাংক থেকে, এটা আমি তো বন্ধ করার চেষ্টা করছি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক টাকা নিয়ে আমি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মিট করব, এটাকে আমি বলি যে বানরের পিঠা বন্টনের মতো। এটাতে কোনো লাভ হবে না, ব্যাংকের রিস্কটা আমরা আরো অন্যান্য ব্যাংকের দিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কমপ্লিটলি স্টপ করে দিচ্ছি। আমরা বলছি যদি ব্যাংককে ক্যাপিটালাইজ করতে হয় তাহলে বন্ড মার্কেটে যেতে হবে, ব্যক্তি খাত থেকেই প্রাইমারি টাকা তুলতে হবে। ইনিশিয়ালি আমরা বলছি 50% পর্যন্ত প্রাইভেট প্লেসমেন্ট অ্যালাউ করবো, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা এটা উঠিয়ে দিব। কিন্তু ধাপে ধাপে এখানে যেতে হবে। আমরা 100% এখন প্রাইভেট প্লেসমেন্ট, এটা গ্রহণযোগ্য নয়। এবং শুধু ব্যাংকের কাছে কোনো প্রাইভেট প্লেসমেন্ট করাটা একেবারেই গ্রহণযোগ্য নয়।
তো এটা আমাদেরই ব্যাংক মার্কেট, এই মার্কেটটাকে ডেভেলপ করতে হবে। সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু করতে হবে। এগুলো আমরাই হয়তো থাকতে শুরু করে দিয়ে যাব, পরবর্তী যারা আসবেন তারা এটাকে বাস্তবায়ন করবেন এবং সঠিকভাবে করবেন। আমরা চাই বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স এবং অন্যান্য যেসব আইনগুলো আমরা সরকারের কাছে দিয়েছি সেগুলো যেন সঠিক সময়ে সরকারের সদিচ্ছাতেই সুন্দরভাবে দ্রুততার সাথে এইগুলো আইনে পরিণত হয়। এবং আমরা অ্যাজ এ ইন্টারিম গভর্নমেন্টের কথা আমি বলছি না, ইন্টারিম গভর্নমেন্ট যেন এটা নিয়ে গর্ববোধ করতে পারে যে তাদের সময়ে এই আইনগুলো করা হয়েছিল, তাদের সময়ে ইন্টারিম গভর্নমেন্ট যেন বলতে পারে বাংলাদেশ ব্যাংককে তারা স্বাধীন করে দিয়ে গিয়েছিল। এই সুযোগটা হারানো উচিত হবে বলে আমার মনে হয় না। ওই অ্যাকাউন্টিং চেঞ্জ করে প্রফিট করা হয়। দ্বিতীয়ত যদি তাদের ক্যাপিটাল সফল থাকে, এই দুটো উত্তরণ ঘটাতে পারলে তারা তাদের প্রফিট দিতে পারবে। এই একই কন্ডিশনে এটাও বলা হয়েছে যে তারা এই দিতে পারবে না, মানে কি বোনাস দিতে পারবে না কর্মকর্তা কর্মচারীদেরকে যদি সেই ব্যাংক প্রফিটেবল না হয়। কাজেই আমরা মনে করি যে আমি লস করব, এই দায়ভার কিন্তু কর্মকর্তাদের ম্যানেজমেন্টকে নিতে হবে এবং এই দায়ভারকে আমরা মালিকদের উপর তো আগেই দিয়েছি, এখন আমরা কর্মচারীদের দেবো। একটা কথা আমি বলতে চাই, কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংককে ধ্বংস করতে পারে না, এখানে কর্মকর্তাদের সহযোগিতা লাগে। সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য আমরা বলবো যে তাদেরকেও এখানে দায়বদ্ধ হতে হবে আগামীতে। এখানে এক হাতে তালি বাজে না, দুই হাতই লাগে। কাজে কর্মকর্তা, ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ সবারকেই জন্যই আমরা এখানে কিছু শাস্তিমূলক ফাইন্যান্সিয়াল পেনাল্টির ব্যবস্থা করছি, যে তাদের আমরা কিন্তু এগুলো দেবো না আগামীতে যদি এটা হয়। এবং দ্বিতীয়ত আমরা শীঘ্রই আরেকটু করবো যে আমরা উইল ওয়াচ আউট 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে। এবং আমরা দেখব যে কোনো ধরনের মানে অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা আমরা নিজেরা তদন্ত করে দেখব। এবং যদি আমরা ধরা পড়ে সেখানে যে সেখানে কোলাটেরালবিহীন বা বিভিন্নভাবে এটা করা হয়েছে, আমরা সেই সব কর্মকর্তাকে এবং বোর্ডের যারা সেখানে অনুমতি দিয়েছেন তাদের কাছে আমরা জবাবদিহিতা চাইব। তো এটা আমরা করতে পারছি, কারণ এগুলো না হলে এখানে কিন্তু গভর্নেন্স যেটাকে আমরা বলি ওটা কাগজে বুলি হয়ে থাকবে, সেটাকে কার্যকর করা যাবে। আমরা এখানে বুলির কথা আমরা বহু বছর বলে আসছি, গভর্নেন্স গভর্নেন্স গভর্নেন্স, এটা কতদিন ধরে? 20 বছর। কিন্তু প্রকৃত অর্থে গভর্নেন্স বাস্তবায়নের জন্য আমরা কি করেছি? কিছুই করিনি। তো এটা একটু শুরু করা হলো, আমি মনে করি যে আমরা কঠোরভাবে করব এবং এই কমপ্লায়েন্স থাকতেই হবে, এই জবাবদিহিতা থাকতেই হবে। সেটা জবাবদিহিতা টু দ্য স্টেক হোল্ডার্স, ডিপোজিটরদের প্রতি জবাবদিহিতা, সেটা শেয়ার হোল্ডারদের প্রতি জবাবদিহিতা। এগুলো না থাকলে পরে আমাদের এই ব্যাংকিং খাতের উত্তরণ ঘটবে না। আমরা আরো করছি, যেটা কথা কিছুটা বলা হয়েছে, রিস্ক বেসড সুপারভিশন আমরা চালু করেছি। জানুয়ারির 1 তারিখ থেকে এটা পুরোপুরিভাবে চালু হবে, আমাদের সবগুলো ব্যাংকেই চালু হবে। এখন তো 56টা ব্যাংক হয়ে যাবে, তাই না? 57টা ব্যাংক হয়ে যাবে, পুরো 57টা ব্যাংকেই এটা চালু হবে। এবং এটা আমরা মনে করি এটার সাথে একটা জিনিস আমরা করতে যাচ্ছি, আমরা 50টা, আমাদের প্রায় 500 ইন্সপেকশন টিমে 500 মেম্বার, 550 মেম্বার আছে। 50 জনকে আমরা ফরেন্সিক অডিটে স্পেশালাইজ করব এবং এই ব্যাপারে ট্রেনিং প্রোগ্রাম আমরা নিতে যাচ্ছি। বাংলাদেশে ফরেন্সিক অডিট লাগবে। আমাদের যে ধরনের মানসিকতা, যে ধরনের চুরি চামারি হয়, এখানে যদি ওটাকে আমরা না আনতে পারি আমাদের প্র্যাকটিস অফ সুপারভিশনের মধ্যে, আমরা কিন্তু চোর ধরতে পারবো না। এবং চোর পালানোর পরেই বুদ্ধি বাড়বে, সেই বুদ্ধি বাড়িয়ে আমাদের বেশি লাভ হচ্ছে না, লাভ হবে না। এর চোরটা আগেই ধরতে হবে। সেই জন্য আমরা ফরেন্সিক অডিটর, আমরা বাংলাদেশ ব্যাংকই 50 জনকে আমরা ইনিশিয়ালি ট্রেনিং দিয়ে আমরা করে নেব। কারণ বাংলাদেশে আমরা এখন যেটা দেখেছি, আমাদের দেশে কোনো ফরেন্সিক অডিট করার মতো KPMG শুধুমাত্র কিছুটা ক্যাপাসিটি ডেভেলপ করেছে, তাছাড়া আর কারোই নেই। এইটা গ্রহণযোগ্য নয়। আমরা চাই অন্তত পক্ষে 10টা প্রতিষ্ঠান ফরেন্সিক অডিটে সুন্দরভাবে গড়ে উঠুক এবং বাংলাদেশ ব্যাংকেরও ক্যাপাসিটি আমরা ডেভেলপ করবো এটাতে। তো ইট ইজ এ ক্রেডেবল ডিটারেন্স বলে আমি মনে করি
এই অ্যাকশনগুলো আমরা যদি নিতে পারি, নিচ্ছি, সেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করব। তারপরেও যদি বলি যে আমরা কি আর ইউ আউট অফ দ্য উডস, আমরা কি যজ্ঞ থেকে বের হয়ে গেছি? না, আমরা বের হইনি। আমাদের আরো অনেক কাজ করার আছে, আরো বেশ দুর্বল ব্যাংক আছে, সেগুলোকে আমরা উই আর ওয়াচিং দেম, উই আর সাপোর্টিং দেম, আর গিভিং দেম নোটিস অলসো। তো আমরা তাদের সাথে কাজ করব। আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আমরা ডেভেলপ করছি যে ওভারঅল পাবলিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন স্থানে নিতে হয়তো আমাদের 10 বছর লাগবে, লাগুক, কিন্তু নিতে তো হবে। সেই জন্য আমাদের কর্মপরিকল্পনাটা আমরা তৈরি করছি। এবং এটা আমাদেরকে, আমি বলবো সবাইকে যে আমাদেরকে জবাবদিহিতামূলকভাবেই করতে হবে। ব্যাংকগুলো জবাবদিহিতা থাকবে, বাংলাদেশ ব্যাংকেরও জবাবদিহিতা থাকবে, আমাদেরও পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে ইন লাইন উইথ যে এটা কিভাবে ইমপ্রুভ করে, কেন ইমপ্রুভ করবে না, করতে হবে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড উই ওয়ান্ট টু টেক ইট। এটা আমি থাকি বা আমার পরবর্তী সাকসেসররা যারাই থাকেন তাদের জন্য এটা প্রযোজ্য। আমাদের যেটা ভবিষ্যতের দিকে তাকালে যেটা আমি মনে করি যে জিনিসগুলোকে আমরা রিফর্ম ইনিশিয়েটিভের মধ্যে পার্ট হিসেবে নিয়েছি, একটা আইন তো আমরা করেছি, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, সেটা হয়ে গেছে এবং এটার প্রয়োগ আমরা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্রয়োগ অলরেডি হয়ে গেছে ব্যাংক। আরেকটা আইন আমরা করেছি, সেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম, যেটার মাধ্যমে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা হলো। এবং ওই স্কিমটাকে কিভাবে ব্যবহার করা যাবে সেটাকে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করে আমরা ওইখান থেকে টাকা নিয়ে এই 5টা ব্যাংকের গ্রাহকদেরকে আমরা দিচ্ছি 12,000 কোটি টাকা। আমাদের ইনিশিয়াল এস্টিমেট আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম থেকে নিচ্ছি। এর বাইরে আমাদের বেশ কিছু আইন সরকারের হাতে আমরা দিয়ে দিয়েছি বা 2 একদিনের মধ্যে দিয়ে দেব। সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, মানি লোন কোড। এই 3টা কিন্তু অলরেডি আন্ডার ইন দ্য হ্যান্ড অফ দ্য গভর্নমেন্ট। আমরা চাই এই প্রত্যেকটাই যেন এই সরকারের আমলেই মানে আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং বাস্তবায়নের দিকে আমরা নিয়ে যেতে খুবই প্রয়োজনীয়। এটা মানি লোন কোড অ্যাক্ট, আমাদের হাজার হাজার কেসেস পড়ে আছে, টাকা উদ্ধার হচ্ছে না। এনপিএল রেজলিউশন কোনোদিনও হবে না যদি না আমরা এফেক্টিভ মানি লোন কোড করতে পারি। এটা আমাদের করতে হবে। কাজে এটাকে নিয়ে আমাদের একটা আন্দোলনও করতে হবে। দরকার হলে জুডিশিয়ারিকে উই হ্যাভ টু পুট অন নোটিস যে দিস ইজ জুডিশিয়ারি ইজ পার্ট অফ আওয়ার সোসাইটি, ইট ইজ নট সামথিং আউটসাইড। আমাদের যে সোসাইটি যে ডিম্যান্ড, সেটার সাথে জুডিশিয়ারিকে তাল মিলিয়ে চলতে হবে এবং কি করতে হবে সেটা সরকারের দায়িত্ব। কিন্তু এখন তো জুডিশিয়ারি সেপারেট হয়ে গেছে, এটা তাদের দায়িত্ব। এখন আমাদের কিন্তু অ্যাজ এ স্টেক হোল্ডার আমাদের দাবি থাকবে জুডিশিয়ারির প্রতি, এই কেসগুলোকে সত্য সমাধান করতে হবে এবং আইনগত দিকটা আমরা করে দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি আর দুটো অ্যাক্ট আছে, ইনসলভেন্সি অ্যাক্ট, এটা আমরা খুব শীঘ্রই দিতে পারবো সরকারের কাছে, আর আর হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটাও আমরা দিতে পারবো। এগুলো করলে আমাদের এই যাত্রায় আমাদের যে রিফর্মগুলো আছে সেগুলোকে আমরা মোটামুটি একটা স্টেজে নিয়ে যেতে পারবো যদি এই সরকারের আমলে এটা করা হয়। আমি পার্টিকুলারলি এমফাসাইজ করবো, যেটা ফাবিদা খাতুনও বলেছেন, যে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু করে যেতে পারি, কিন্তু দুটো জিনিস দরকার। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সটা ইম্পর্টেন্ট দুটো কারণে। একটা হচ্ছে ইট গিভস এ লিগাল স্ট্যাটাস, এবং সেই লিগাল স্ট্যাটাসটাকে তারা ব্যবহার করতে পারবে টু স্ট্যান্ড আপ এগেনস্ট প্রেশার্স ফ্রম পলিটিক্যাল প্রসেস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। পৃথিবীর সব দেশেই যারা একটু উন্নত দেশ, সেখানেই কিন্তু সেন্ট্রাল ব্যাংকে স্বাধীনতা দেওয়া হয়। সেন্ট্রাল ব্যাংকের যারা নেতৃত্ব দেন গভর্নর হিসাবে, তাদেরকে কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাসও দেওয়া হয়। সেটা সাধারণত মন্ত্রী পর্যায়েরই হয়, প্রত্যেকটা দেশেই তাই। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে তাদেরকে ফায়ার করা যায় না। কেন ফায়ার করা যায় না? হ্যাঁ, তারা যদি ঘুষ খায়, তারা যদি কোনো অপকর্ম করে, সেই কারণে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করা যাবে, কিন্তু সেটা করতে হবে জুডিশিয়াল প্রসেস। সুপ্রিম কোর্টের জাজদের দ্বারা যদি নির্ণয় করা হয় যে সে দোষী, অর্থাৎ হি হ্যাজ এ কজ টু বি ফায়ার্ড, তাহলে
বাংলাদেশে বর্তমানে যে পলিসি সেটা হলো একটা ফোন কলের মাধ্যমে ফায়ার করে দেওয়া যায়। তাহলে পরে প্রেসিডেন্ট ট্রাম্প তার ফেডের চেয়ারম্যানকে এতদিনে 50 বার ফায়ার করে দিতে পারতেন, বাট হি হ্যাজ অ্যাটলিস্ট 50 বার বলেছেন আই ওয়ান্ট টু ফায়ার হিম, কিন্তু পারেননি, কারণ চাইলেও হবে না, আইনগতভাবে হি হ্যাজ নো পাওয়ার টু ফায়ার। এই জিনিসটা পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংকে আছে, সেটা কানাডা বলি, আমেরিকা বলি, অস্ট্রেলিয়া বলি, ইউকে বলি, পাকিস্তান বলি, সব জায়গায় কিন্তু আছে, আমাদের নয়। এই জায়গাটা আমি মনে করি যে আমাদেরকে ক্ষমতায়ন করার দরকার আছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল ব্যাংককে ক্ষমতা দিলেই হবে না, লিডারশিপেরকে ক্ষমতায়ন করার সাথে সাথে তাকে লিডার হিসেবে চয়েসও করতে হবে। আমি এমন কোনো ব্যক্তিকে যদি চয়েস করি যে ব্যক্তি আমার কথা শোনার জন্য বলার আগে দাঁড়িয়ে সেটাকে বাস্তবায়ন করবে, তাহলে কিন্তু ওই ক্ষমতা তাকে দিয়ে লাভ নেই। আমরা তো দেখেছি দুদক কী করেছে, সে করেনি। তো এই ধরনের প্রতিষ্ঠান নখদন্তবিহীন, দুদকের চেয়ারম্যান বলেছেন আমরা হচ্ছে নখদন্তবিহীন ব্যাংক, এবং আমরা চাইবো যে তাদের এই অঙ্গীকারের মধ্যে ব্যাংকিং খাতকে হস্তক্ষেপ না করা, রাজনৈতিক কারণে হস্তক্ষেপ না করা, অবশ্যই সরকার তো হস্তক্ষেপ করবে, কিন্তু রাজনৈতিক কারণে হস্তক্ষেপ না করা, এটাকে সুস্থভাবে পরিচালনা করার মতো ব্যবস্থা গ্রহণ করা, প্রশাসনিকভাবে সকল সহায়তা দেওয়া, এগুলো আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নৈতিক দায়িত্ব, এবং এটা তারা করবে। এবং আমরা চাইবো আপনারাও তাদেরকে প্রশ্ন করুন যে তাদের ম্যানিফেস্টোতে যেন এটা দিক নির্দেশনা থাকে, আমরা সেটা দেখতে চাই। আপনারা গণমাধ্যমের হিসেবে সেই প্রশ্নগুলো তাদের কাছে করুন, এবং সেখান থেকেও আমরা কিছু প্রতিশ্রুতি পেতে পারি। এবং কিছু দল ইতিমধ্যেই বলেছেন যে তারা কিন্তু ব্যাংকিং খাতে, সুস্থ সবল ব্যাংকিং খাত দেখতে চায়, তারা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার কথা বলেছেন, তারা দেখতে চায়। আমরা এইগুলোকে আমরাও বাস্তবায়ন দেখতে চাই। আমরা মনে করি যে এগুলো গঠনমূলকভাবে সব রাজনৈতিক দলেরই উচিত, যেটা ভালো কাজ, যেটা আমাদের আর্থিক খাত, মানে কি আমাদের অর্থনীতি চালিকা শক্তি, সেই চালিকা শক্তিকে যদি আমরা প্রাধান্য না দিই আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এবং আমাদের ইলেকশন পরবর্তী পলিসি মেকিংয়ে, তাহলে কিন্তু দেশ এগোতে পারবে না। কাজে এইটা তাদের মনে থাকতে হবে। আছে, আমি মনে করি সেটা তাদের আছে, এবং সেই অনুযায়ী তারা সবাই কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো আইন প্রয়োগকারী কোনো সংস্থা নয়, বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেগুলেটরি সংস্থা। আমরা যেটা করবো যে আমরা কেসগুলো যদি আমরা এভিডেন্স পাই, আমরা সেটা দুদককে দিয়ে দেবো, দুদক উইল ডু ইট। তাদের দায়িত্ব এটা করা, তাদের কনভিকশন করা, তাদের বিরুদ্ধে বিচার করা, এবং কোনো ক্ষেত্রে ব্যাংকগুলোকেও আমরা বলছি ব্যাংকের নতুন বোর্ড সরাসরি মামলা করতে, এবং তারা সেটা মামলা করেছে। আগে যারা এই ধরনের কাজ করেছে তাদের এই মামলাগুলো রুজু হচ্ছে। এখন কথা হচ্ছে যে একটা কথা মনে রাখতে হবে, লোনগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনেট করে কোনো না কোনো ব্রাঞ্চ থেকে। ব্রাঞ্চের সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু কোনো লোনই হেড অফিস থেকে অ্যাপ্রুভ হয় না। কাজেই একটা বিনা সুতার মালা কিন্তু সেখানে আছে। কাজে আমি বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু, উপরের লেভেলে সবাই খারাপ। না, উপরের লেভেলে খারাপ হতেই হবে, কিন্তু নিচের লেভেলেও খারাপ আছে। আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি, যে প্রণোদনার ব্যাপারে যে কোনো বোনাস পাবে না, যদি নিচের লেগ থেকে বলে দেওয়া হয়, হুইসেল ব্লোয়ার হয়, সেটা তো আমাদের কানে আসতে পারে, আপনাদের মাধ্যমেও সেটা আমরা জানতে পারি। এই ধরনের হলে ব্যাংকের স্বার্থ রক্ষা হবে। প্রত্যেকটা ব্যাংক কর্মকর্তার দায়িত্ব, নিচের লেভেলের হলেও তাদের ব্যাংকের কোনো ক্ষতি হয় এমন কিছু হলে সেটা কর্তৃপক্ষের নজরে আনা, সেটা গণমাধ্যমের মাধ্যমে আমাদের নজরে আনা। এগুলো যদি তারা না করে, দে আর পার্টি টু দ্য ক্রাইম, এবং সেই জন্য তাদেরকেও শাস্তির ভাগটা নিতে হবে। এটা অস্বীকার করে উপায় নেই। আমি নিরীহভাবে থাকবো, আমার পাশের ঘরে আমি জানি যে এগুলো হচ্ছে, আমি কাউকে জানাবো না, তাহলে তো আমাকে কিন্তু ওই দুর্ভোগের ভাগাটা আমাকেও নিতে হবে, আমার বোনাসটা তো আসবে না, কারণ ব্যাংকটা তো ক্ষতি হবে, ব্যাংকটা তো আমার। এইভাবে তো চিন্তা করতে হবে সবাইকে চিন্তা করতে হবে, ব্যাংক আমার কর্মকর্তা, আমার জীবিকা এখান থেকে আসতেছে, অথচ আমি এই ব্যাংককে লুট করতে দিচ্ছি। এটা হয়েছে তো, এটা কি একটা লোক খালি করেছে? সালামকে এককভাবে করেছে? তা তো করেনি। কাজেই আমাকে তো কিছুটা হলেও কালেকটিভ পানিশমেন্টের দিকে দায়িত্ব হচ্ছে, যাতে সবাই মনে করে যে এখানে আমারও ক্ষতি হবে, আমার পরিবারের ক্ষতি হবে। আমি চাই ব্যাংকটা যেন ভালো হয়,
they should act as a whistleblower. They should draw our attention to any wrongdoing so that the culprits are identified. Thank you. Return to profitability has to be established and ascertained. আমরা কোনো ক্ষেত্রে নতুন অডিটর দিয়ে দিচ্ছি টু ডিটারমিন তাদের বুকসের সিচুয়েশন এবং তাদের আউটলুক, ফাইন্যান্সিয়াল আউটলুকটা কি। যদি ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয়, সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নেই। দ্যাটস ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন আমাদের ব্যাংকের। কিন্তু যাদের ভবিষ্যৎ সম্ভাবনা আছে, তাদের ফ্যাক্টরিটা চালু আছে, আমরা কোনো চালু ফ্যাক্টরি বন্ধ করতে চাই না। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই যে ঠিক আছে, তুমি এখন পারছো না, 10 বছরের মধ্যে যদি তুমি লাগবে তাকে দিয়ে শোধ করে দিতে পারো, আমরা তুমি শোধ করে দেবো। আমরা চাই এই টাকাগুলো যেন ঘূর্ণমান থাকে, লোকগুলো যেন কর্মরত থাকে, কোনো ছাঁটাই না হয়, এই লক্ষ্যেও এটা করা। কিন্তু কোনো বন্ধ ফ্যাক্টরিকে এটা দেওয়াটা ঠিক হবে না। যদি বন্ধ ফ্যাক্টরির কোনো ভবিষ্যৎ না থাকে, তাহলে সেটা চালু করাটা, সেখানে এটা দিয়ে কোনো লাভ হবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি নাও দিই, তাহলে তো আমাকে তো ওই কোম্পানির এগেইনস্টে মামলা করে ওই পুরো কোম্পানিকে অধিগ্রহণ করে নিতে হবে। সেই চেষ্টা তো করতে হবে আমাদেরকে। আইদার ওয়ে উই হ্যাভ টু গো আফটার দেম, এবং এই মানি লোন কোর্টে ইত্যাদি জিনিসগুলো আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে সেই ক্ষেত্রে। ধন্যবাদ। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। কিন্তু আমি আরেকটা জিনিস বলেছি, আমি কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা নই। আমরা দুদককে বলেছি, তোমরা যদি কোনো এভিডেন্স পাও, তোমরা যার কোনো ব্যক্তির বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নিতে পারো, এবং তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। যে জিনিসটা হচ্ছে যে তারা অনেক ক্ষেত্রেই লোন বাই লোন রিভিউ করছে এবং দেখছে যে এখানে কাদের সংশ্লিষ্টতা ছিল, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহকারী, সেটা তারা দেখছে। তো এটা আমি বলবো যে তদন্ত চলমান আছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমি যেটা বলবো যে দুদককে এই ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তারা যে কোনো তথ্য চাচ্ছে, আমরা সেটা তাদেরকে প্রোভাইড করছি। আমি মনে করি যে আমরা উই হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট। আমার ধারণা, মেবি আই উইল বি প্রুভেন রং আফটার ডিসেম্বর ডাটা আসলে, কিন্তু আমার ধারণা যে ডিসেম্বরে আমরা হয়তো কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। তো দেখা যাক, সময় বলে দেবে। আবার এমন কিছু বলার নেই। আমাদের হচ্ছে পলিসি বেসড, আমাদের ডাটা উইল স্পিক ফর ইটসেলফ। আমরা ডাটাকে হাইড করি না, করবও না, এবং যখনই ডাটা আসবে আমরা দিয়ে দেবো। আমাকে অনেকেই অ্যাডভাইস করেছিল যে 36% দিলে বিশাল ক্ষতি হয়ে যাবে, বাংলাদেশের উপর রেটিং মান কমে যাবে, অমুক হয়ে যাবে। তো আমি বলছি যা হয় হবে, আমরা সত্যকে প্রকাশ করব, তারপরে আমরা সেখান থেকে ইমপ্রুভমেন্টের দিকে যাব। কাজে হাইড করবো না, 36 সেটাই আমরা দিয়েছি। ব্যাংক গভর্নেন্সের ব্যাপারে আমরা খুবই নজর দিচ্ছি। এটা ওভারনাইট চেঞ্জ হয় না, অনেক ক্ষেত্রে ইটস এ কালচারাল ফেনোমেনা। আমাদের অনেকেই মনে করেন যে ব্যাংক মানে তো আমার ব্যাংক, আমার ব্যাংক মানে আমার পকেটের ব্যাংক, আমার পকেটের ব্যাংক মানে আমার পরিবারের ব্যাংক। এই মনোবৃত্তিটা আমাদের আছে। এখান থেকে আমাদেরকে বের করে আনাটা সহজ নয়, তবে চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছি, এবং সতর্কবার্তা হচ্ছে যারাই কোনো রকম গভর্নেন্সের দিক থেকে পলিসি ফেলিয়ার করবেন, আমরা তাদেরকে হস্তক্ষেপ করব। আমরা কিন্তু এখানে নির্মোহভাবে কাজ করার চেষ্টা করব। আমরা অবজার্ভ করছি, অ্যালিগেশন দেখছি, আপনাদের মাধ্যমে আমরা খবর নিচ্ছি, পত্রিকাতে যখন উঠে সেটাকেও আমরা যাচাই করি। অনেক ক্ষেত্রে সেটা সত্য, কিছু কিছু ক্ষেত্রে সেটা উদ্দেশ্য প্রণোদিত। আমরা এটাও বলবো আপনাদেরকে, উদ্দেশ্য প্রণোদিত নিউজ পরিহার করবে। এটা আমাদের জন্য কারোর জন্য ভালো নয়, আপনাদের জন্য ভালো নয়, আপনাদের কোয়ালিটিকে অ্যাসেস কমিয়ে দেয়, আমাদের জন্য ভালো নয়, আমাদেরকে ভুল পরিচালিত করতে পারে। সেটাকে অ্যাভয়েড করুন। কিছু আছে আপনাদের মধ্যে, কিছু উদ্দেশ্য প্রণোদিত আছে বলে আমি এই কথাটা বললাম। ব্যাংক রেজলিউশন ইজ পার্ট অফ দ্য গভর্নেন্স প্রসেস। ব্যাংক যদি ভালো না হয়, আমরা হস্তক্ষেপ করব, এবং হস্তক্ষেপ করা মানে এটা কিন্তু টিঙ্কারিং না, এটা ওভারটেক করে নেওয়া। আমরা সময় দেব, একটা ওয়েট ফর দ্য, তাদের যে প্ল্যান, সেই প্ল্যান যদি ঠিকমতো কার্যকরভাবে অগ্রগতি দেখাতে পারে, আমরা সেখানে হস্তক্ষেপ করব না। যেমন ইসলামী ব্যাংকের কথাই ধরি, আমরা হস্তক্ষেপ করি নাই, কারণ তারা ব্যাপকভাবে ডিপোজিট মোবিলাইজ করে, ডেসপাইট ভেরি হাই
লোন লস, প্রায় 1,00,000 কোটি টাকার উপর তাদের এনপিএল। তার মধ্যে 70,000 কোটি টাকাই হচ্ছে সাইফুল ইসলামের কোম্পানি, তার আলটিমেট বেনিফিশিয়ারি সে। তো এইটা সত্ত্বেও কিন্তু তারা গ্রাসরুট লেভেলে ডিপোজিট মোবিলাইজ করেছে ভালোভাবে, এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে। গত বছর তারা 24,000 কোটি টাকার বেশি, সবচেয়ে বেশি ডিপোজিট ইসলামী ব্যাংক করে, এবং এই জন্য তাদের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তাদের যে ওয়ে অফ ডুইং ফিলোসফি, তারা সেখানে কাজ করেছে, তারা ইট ওয়ার্কস। এবং যে কারণে আমরা সেখান থেকে হস্তক্ষেপ করা বন্ধ করে দিচ্ছি, এবং আস্তে আস্তে তাদের উপর যে রেস্ট্রিকশনগুলো ছিল, লোন দিতে পারবে না, এটা করতে পারবে না, এর থেকে আমরা আস্তে আস্তে সরে যাব, কারণ আমরা তাদেরকে অবজার্ভ করবো ইন টার্মস অফ দেয়ার পারফরমেন্স। অন্য ব্যাংক রেজলিউশনের যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে 5টা ব্যাংকের মার্জার। আমরা এখন পর্যন্ত যেটা করেছি, 5টা ব্যাংকের আমরা আইনগত প্রক্রিয়াগুলো শেষ করে ফেলেছি। বহু রকমের ছোট ছোট আইনগত প্রক্রিয়া আছে। একটা নতুন ব্যাংক করতে গেলে সাধারণত 6 মাস থেকে 1 বছর লেগে যায় লাইসেন্স পেতে ফাইনালি। আমরা এটা কিন্তু 1 মাসের মধ্যে ওই আরজেসি মিটিং, ফাইন্যান্সের টাকা সব কিছু হয়ে গেছে। এখন শুধু আমরা ওয়েট করছি যে আজকালের মধ্যে হয়তো সাইনবোর্ড চেঞ্জ হয়ে যাবে, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। সাইনবোর্ডের লগো চেঞ্জ হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে সিদ্ধান্ত। সেগুলোকে এখন রাইটিং প্যাডগুলো চেঞ্জ হয়ে যাবে, নামগুলো চেঞ্জ হয়ে যাবে, ব্যাংকের ব্রাঞ্চগুলোর নাম চেঞ্জ হয়ে একীভূত হয়ে যাবে। আমরা যেটা চেষ্টা করছি যে ডিপোজিটরকে তাদের অ্যাক্সেস টু দেয়ার ফান্ড পার্শিয়ালি যেটা আমরা দেব, সেটা হচ্ছে পার্শিয়ালি। এই জন্য বলছি, আন্ডার দ্য ডিপোজিট গ্যারান্টি স্কিম 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের অধিকার আছে পাওয়ার, সেই টাকাটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দেবো। এবং আমরা যেটা দিয়ে প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা একটা অল্টারনেট অ্যাকাউন্ট সৃষ্টি করছি প্রত্যেকের নামে, প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের নামে। ওই অ্যাকাউন্টগুলোতে এই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে। 2 লক্ষ টাকা অথবা যার হাইয়েস্ট পরিমাণ তার নিচে সেই পরিমাণ টাকা ওই অ্যাকাউন্টে চলে যাবে, এবং ওই অ্যাকাউন্ট থেকে তখন সেই ডিপোজিট হোল্ডার টাকা থেকে ব্যবহার করতে পারবে তার ইচ্ছা মতো। আমরা আশা করব যে কেউই যেন 2 লক্ষ টাকা দিলেও তার যে প্রয়োজন না থাকে সে যেন না তোলে, সে টাকাটা সেখানেই থাকবে, এবং সেটা বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেট আর্ন করবে, অন্যান্য ইসলামিক ব্যাংকের সাথে কম্পিটিটিভ হারেই হবে। আমি ডিপোজিটরদেরকে আরেকটু বলবো যে এই ব্যাংকটা হচ্ছে মার্কেট ক্যাপিটালের দিক, পেড আপ ক্যাপিটালের দিক থেকে সবচেয়ে শক্তিশালী ব্যাংক বাংলাদেশে। 35,000 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, এবং অথরাইজ ক্যাপিটাল 4,000 কোটি টাকা। তো এটার একটা বিশাল শক্তি, এদের লিকুইডিটি পর্যাপ্ত পরিমাণ আছে, সরকার থেকে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এই ব্যাংকটা আমরা মনে করি যেটা যদি ঠিক মতো আমরা করতে পারি, এটা প্রথম বছরেই ইট ক্যান জেনারেট সাম প্রফিট। প্রথম বছর এটা কেউ বিশ্বাস করে, কিন্তু এটা আমাদের হিসাবে এটা চলে আসছে, কিছু করতে হবে না, শুধু এই 20,000 কোটি টাকা খাটালে পরে তাদের অপারেটিং কস্ট চলে আসবে। তো এই ব্যাংকের লস হওয়ার কোনো স্কোপ নাই। তো আমরা মনে করি যে এই ব্যাংক, এই 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, আমরা এই 750 ব্যাংক নেটওয়ার্কের মধ্যে এগুলোকে ন্যাশনালাইজ করবো। যে রাস্তায় 5টা ব্যাংক আছে সেখানে একটাই থাকবে, 5টা ব্রাঞ্চ আছে সেখানে একটা ব্রাঞ্চ থাকবে, বাকিগুলোকে আমরা অন্য জায়গায় নিয়ে নিব। আমরা এই লোকবলকে ব্যবহার করব যদি তাদের যোগ্যতা সম্পন্ন হয়, প্রোভাইডেড দে আর কোয়ালিফাইড, তাদেরকে আমরা ব্যবহার করব। আমরা তাদেরকে দিয়ে ডিপোজিট মোবিলাইজেশন করব। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে, ইসলামী ব্যাংক যদি পারে তোমরাও পারবে, তোমরাও ইসলামিক ব্যাংক, এবং যারা এখানে টাকা রেখেছে তারা ইসলামিক মনোভাবাপন্ন, তারা এখানে তাদের টাকা রাখবেন, এবং যারা এই ব্যাংকে আসেন নাই তারাও নতুন করে এখানে আসতে পারবেন। প্রথমত এটা সরকারি ব্যাংক, দ্বিতীয়ত এই ব্যাংকে সবচেয়ে বেশি ক্যাপিটাল আছে, তৃতীয়ত নতুন কোনো অ্যাকাউন্টে কোনো ধরনের রেস্ট্রিকশন ডে 1 প্রথম দিন থেকেই থাকবে না, এবং একেবারে বাজার ভিত্তিক হারেই সব কিছু করা হবে। এই বিষয়ে সরকার আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে। তো এটা একটা উল্লেখযোগ্য দিক। আমি মনে করি যে কনফিডেন্সটা রাখতে হবে। কনফিডেন্স হারালে ব্যাংকের ক্ষতি হয়, আপনাদের ক্ষতি হবে, কাজেই সেটাই আমরা চাই না। আমি মনে করি যে এটা আমি বলেছিলাম যে আমরা কিন্তু মানুষের কনফিডেন্সটাকে ধরে রাখতে পেরেছি। কনফিডেন্সটাকে যে পুরোপুরিভাবে আমরা উত্তোলন করতে পেরেছি তা না, কিন্তু ধরে রাখতে পেরেছি, যে কারণে সবাই একটু অবাক হয় যে বাংলাদেশে এখনো ব্যাংক রান ওইভাবে হয় নাই। মানুষের কষ্ট হচ্ছে, স্বীকার করি, কিন্তু মানুষ কিন্তু সহযোগিতা করেছে। ডিপোজিটররা অ্যাবসলিউটলি আমাদের সাথে সহযোগিতা করেছে।
ব্যাংক কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করেছে। এই সহযোগিতার মনোভাবটা যেন তারা আগামীতেও প্রদর্শন করেন, এটা আমি আপনাদের মাধ্যমে তাদের প্রতি অনুরোধ জানাবো। এটা আমরা রেজলিউশন প্রক্রিয়াতে 9টা এনবিএফআইকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। এই ক্ষেত্রে আমরা কোনো একীভূতকরণ করব না, এই ক্ষেত্রে আমরা সরলীকরণের দিকেই যাচ্ছি, তাদেরকে লিকুইডেশনে আমরা নিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি যে সেটাই ডিপোজিটরের ইন্টারেস্টের সবচেয়ে বেশি ভালো হবে। এবং যারা এটার ছিলেন মানে শেয়ার হোল্ডার ছিলেন বা আমি যেটাকে বলবো স্পন্সর শেয়ার হোল্ডার ছিলেন, তারা এটাকে মিসম্যানেজ করেছেন বা এটাকে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছেন। কাজে তাদের প্রতি আমাদের কোনো সিম্প্যাথি নাই, আমরা তাদের জন্য কিছু করব না, তাদের শেয়ারকে আমরা শূন্য করে দিয়েই আমরা ডিপোজিটরকে রক্ষা করার চেষ্টা করব। আমরা লিকুইডেশন প্রসেসটা জন্য অপেক্ষা করব না, আমরা সরকার থেকে টাকা পেয়ে যাওয়ার অঙ্গীকার পেয়েছি, সেটার ভিত্তিতে ডিপোজিটরদেরকে তাদের অ্যাটলিস্ট অরিজিনাল টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো। তারপরে লিকুইডেশন হওয়ার পরে অন্য ডিপোজিটর যারা মানে ব্যক্তি খাত নন, যারা ইনস্টিটিউশনাল, যারা আমাদের লাইক ব্যাংকস ও আদার প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে আমরা লিকুইডেশনের থেকে যদি অর্থ আমরা পাই, সেই টাকা থেকে তাদেরকে আমরা আংশিক ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। এটাই আন্তর্জাতিকভাবে করা হয় এবং এটাই আমরা করব। তবে ব্যক্তি খাতের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক খাতের চাইতেও উদারভাবে এটাকে করা হচ্ছে, কারণ সরকার এখানে প্রতিজ্ঞাবদ্ধ। গভর্নেন্সের পার্ট হিসাবে আমরা আরো কিছু জিনিস ঘোষণা করেছি, যেটা সার্কুলারে দেওয়া হয়েছে, যে কোনো ডিভিডেন্ড পেমেন্ট হবে না। ব্যক্তি হিসাবে আমি এখনো সিভিল সোসাইটি রিপ্রেজেন্ট করি বহুলাংশে। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে বিষয়টা আমাদের এখানে বলাই হয়েছে, চ্যালেঞ্জেস আর ওয়ে আউট আমাদের ব্যাংকিং খাতের জন্য। তো আমরা জানি যে আমি খুব বেশি পিছনের দিকে যাব না, কারণ সামনের দিকের অনেক বিষয় আলোচনা ছিল যে ব্যাংকিং খাতের উপর এক ধরনের আস্থা ধরে রাখা, ফিরিয়ে আনতে পেরেছে আমি বলবো না, কিন্তু ধরে রাখারটাকে আমরা চেষ্টা করেছি, সেটা নিয়ে আমরা আংশিকভাবে হয়তো সফল হয়েছি। 2 নম্বর হচ্ছে যে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা নিয়ে আসা, সেখানে আমি বলবো যে আমরা বহুলাংশে সফল হয়েছি। এখন যদি আমাকে বলেন সামনে ইলেকশন, বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে, আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন খুবই শক্তিশালী, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা বিশালভাবে পজিটিভ নাম্বারে আছি, আমাদের ওভারঅল ব্যালেন্সে আমাদের বিশাল পজিটিভ নাম্বার আছে, আমাদের রিজার্ভ গত বছর 8 বিলিয়নের উপর বেড়েছে, এই বছর অলরেডি 1.5 বিলিয়ন 2 বিলিয়নের মতো বেড়ে গেছে, আরও বাড়বে। তো কাজেই আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আমাদের কোনো শঙ্কার কোনো কারণ নেই। আমরা যেটা হয়তো ভেবেছিলাম 2-3 বছর লাগবে, সেটা আমরা প্রথম বছরেই অর্জন করে ফেলেছি ইন সাম সেন্স। এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো চিন্তা আছে না, অ্যাবসলিউটলি নাই। আমরা যেটা মাহবুব রহমান সাহেব বললেন যে আমরা প্রায় 2.5 বিলিয়নের উপর আমরা বাজার থেকে কিনেছি, আরও কিনবো যখনই দরকার হবে। আমার পলিসি হচ্ছে যে আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে, ধার করে IMF এর থেকে অর্থ নিয়ে, বিশ্ব ব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো, আমাদের অর্থনীতি থেকে আমরা টাকা নেব। আমরা একটা পার্টিসিপেন্ট, বাংলাদেশ ব্যাংক ইজ এ প্লেয়ার ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। উই উইল কন্টিনিউ টু প্লে আওয়ার রোল লাইক এনি আদার সেন্ট্রাল ব্যাংক যেমন বাজারে আছে, আমরাও থাকবো সেখানে, এবং আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু আমরা ডলার দিচ্ছি। কোনো এখানে কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না। আমরা বলছি যে আপনারা অকশনে যাচ্ছেন, অকশনে বিট করেন, ওইখানে আমরা কিনে ফেললাম, তার বেশি আর আমরা যাইনি। তো আমরা মনে করি যে বাজারকে স্থিতিশীল রেখে আমরা আমাদের ডলার অ্যাকিউমুলেশনটা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এবছরের শেষ টাকা রিজার্ভকে। IMF এর টাকা আসুক আর না আসুক, উই ডোন্ট কেয়ার, এটা আমাদের নিতে হবে। IMF আমাদের অর্থ দেয়নি, তাতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হয়েছে? হয়নি। আমাদের যেটাই ছিল সেইভাবে আছি। আমাদের কোনো আমি তাদেরকে বলেছি, তোমাদের ভ্যালু ইজ ইন প্রোভাইডিং আওয়ার টেকনিক্যাল সাপোর্ট, নট দ্য মানি। মানি হ্যাজ নো ভ্যালু টু আস, বিকজ ওই টাকা আমরা
যখন ইচ্ছে আমরা $1 বিলিয়ন বাজার থেকেও আনতে পারি, বাইরে থেকে আনতে পারি, যে কোনো জায়গা থেকে আনতে পারি। আমাকে IMF এর দ্বারস্থ হতে হবে না। IMF এর দ্বারস্থ আমরা পার্শিয়ালি হই তখনই যখন আমাদের কিছুটা ভালনারেবিলিটি আছে বাজেট সাপোর্টের ব্যাপারে সরকার হয়তো বাজেট সাপোর্টের জন্য নিতে পারে, কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আমাদের তাদের টাকার দরকার। কারেন্ট সিচুয়েশনটাকে যদি আমরা দেখি যে আমাদের বাজারে একটা তিনটে বড় সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে ব্যাংকিং খাতের গভর্নেন্সের অভাব, ব্যাপকভাবে বিরাজমান ছিল, আংশিকভাবে কমেছে, এখনো আছে। 2 নম্বর হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন শর্টফল, মানে প্রত্যেকটা অনেক ব্যাংকেরই, প্রত্যেকটা বলবো না, বেশ কিছু ব্যাংকে ক্যাপিটাল শর্টফল আছে, অ্যান্ড সিগনিফিকেন্ট ক্যাপিটাল শর্টফল আছে। সেটাকে আমাদেরকে দূর করতে হবে ওভার টাইম। সব ক্ষেত্রেই যে তারা পারবে হয়তো তা নয়, যে ক্ষেত্রে পারবে না সেই ক্ষেত্রে আমাদেরকে রেজলিউশন প্ল্যানে যেতে হবে, যে ক্ষেত্রে পারবে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সময় দেব টু ফরবিয়ারেন্সের মাধ্যমে এবং অন্যান্য প্রক্রিয়ায়, যাতে তারা ফেরত আসতে পারে, ডিপোজিট গ্রোথ করে ইত্যাদি। ব্যাংকের NPL সমস্যা আছে, বিরাট সমস্যা। আমাদের NPL হয়তো পৃথিবীর অন্যতম হাইয়েস্ট এই পর্যায়ে। আমরা যখন বাইরের সরকার আসে তখন বলা হতো 8-9-10% মধ্যে একটা ঘোরাঘুরি করতো। আমরা কি করেছিলাম? প্রথমে তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছি, প্রথমে অল্প অল্প দিয়েছি, পরে আরো বেশি করে দিয়েছি। যারা লিকুইডিটি সাপোর্ট নিয়ে টিকে গেছেন, যেমন ইসলামী ব্যাংক প্রায় 10,000 কোটি টাকা নিয়েছিল, পুরো টাকা শোধ করে দিয়েছে। UCBL তারা টাকা নেই, তার দরকার হয়নি, তারা কিন্তু আমাদের লিস্টে ছিল। আবার কিছু কিছু ব্যাংক আছে যারা টাকা নিয়েছে কিন্তু টাকা দিতে পারে, তার মধ্যে 5টা ব্যাংকও আছে। এই 5টা ব্যাংকে আমরা 22,000 কোটি টাকা দিয়েছিলাম, তারা টাকা শোধ করার কোনো সক্ষমতা তাদের ছিল না, ফলে আমরা তাদেরকে অধিগ্রহণ করলাম। তো এইভাবেই আমরা আগাবো আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা কি আরো 5টা ব্যাংককে এখন অধিগ্রহণ করতে পারি না? পারি না। কারণ কেন পারি না? আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নাই। আমাকে তো ইংলিশে একটা কথা আছে, ইউ অনলি পুট থিংস ইন ইউর মাউথ দ্যাট ইউ ক্যান চু। অর্থাৎ আমি যেটা গিলতে পারবো সেটুকুই মুখে দেবো, যেটা গিলতে পারবো না সেটা আমি মুখে দেবো না। সেটাই এই ফিলোসফিটা আমি অ্যাপ্লাই করি, যে আমি যে কয়টা ব্যাংককে ম্যানেজ করতে পারবো আমি সেই কয়টা হাত দিয়েছি, এটাকে ম্যানেজ করা শেষ হলে বাকিগুলো তো আবার হাত দেওয়া হবে। এখন আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করে, সেটা হলো যে অর্থের প্রয়োজন হয়। বাজেট থেকে আমরা 20,000 প্লাস 5,000 কোটি 25,000 কোটি টাকা নিচ্ছি, এটা একটা বিশাল অঙ্কের টাকা, এটা বাজেটে ছিল না। সরকার এটাকে দিয়েছেন আমাদেরকে এই কার্যক্রম সম্পাদনের জন্য। আমরা আগামী বাজেটে আরো হয়তো 25-30,000 কোটি টাকা চাইবো এবং ব্যাংক রেজলিউশনের জন্য চাইবো, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটা পরবর্তী সরকারের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমরা মনে করি যে এটা ধাপে ধাপে আমাদের করতে হবে। একবারে সবকিছু গিলতে গেলে গলায় থেকে আমি মারা পড়বো, কাজেই সেটা আমি করবো। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।